হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি 2021 এর কোয়েশ্চেনটা সলভ করাবো। ঠিক আছে, পার্ট 1, কালকে পার্ট 2 দিয়ে দেবো। তো চলো শুরু করছি। দেখো, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতিটি অণুর গড় গতিশক্তি হলো। কি কি বলেছে দেখো, আদর্শ গ্যাস। ঠিক আছে, আদর্শ গ্যাস বলেছে, তার মানে আমাদের এখানে আমরা সবকিছু আদর্শ গ্যাসের যে সমস্ত ল, সেই লগুলো আমরা ইউজ করতে পারবো। এবং কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের অণুর গড় গতিশক্তি। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে টি ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ডেফিনেটলি আমাদের যে কোনো টাইপের সলভ করার জন্য আমাদের এটা কেলভিনে কনভার্ট করতে হবে। তাহলে 270 প্লাস 273 27 প্লাস 273 করলে আমরা পেয়ে যাব 300 কেলভিন। ওকে, এবার দেখো কি জানতে চেয়েছে, প্রতিটি অণুর গড় গতিশক্তি হলো। তাহলে গ্যাসের যে গতিশক্তি সেটা আমরা কিভাবে পাই, কোন সূত্রের সাহায্যে? গ্যাসের গতিশক্তি কি হবে? হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি করব, সি আর এম এস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, গ্যাসের রুট মিন স্কোয়ার ভেলোসিটির স্কোয়ার। তো এইটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটার জন্য আমাদের কি কি লাগবে? এটার জন্য আমাদের কি লাগবে, সি আর এম এস, রুট মিন স্কোয়ার যে ভেলোসিটি, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে আগে। চলো তাহলে করা যাক। দেখো, সি আর এম এস ইকুয়াল টু আমরা জানি √3RT বাই এম। ঠিক আছে, যেখানে এমটা কি, এমটা হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, এমটা আণবিক ভর। এবার দেখো আমাদের এখানে সূত্রে আছে এই এম, এই এমটা কি, স্মল এমটা কি, একটি অণুর ভর। ঠিক আছে, এটা একটি অণুর ভর, ভালো করে মাথায় রাখবে। আর এখানে এটা কি, এম, এটা কি, এটা হচ্ছে আণবিক ভর। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এম এন এ, এটা যদি অ্যাভোগাড্রো সংখ্যা হয়, অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে একটি অণুর ভর স্মল এম, তাহলে এন এ সংখ্যক অণুর ভর কত, এম এন এ। এম এন এ কেন করলাম আমি এটা, কারণ আমাকে এখানে একটা অণুর ভর দেওয়া আছে এবং তার সাথে দেখো আমাদের যে অ্যান্সার আছে এখানে কিন্তু এন এ টার্মটা আছে। ঠিক আছে, তো আমাদের পুরো কোয়েশ্চেনটা ভালো করে প্রথমে দেখতে হবে। তাহলে এন এ সংখ্যক অণুর ভর এম এন এ, এটা কি, এটাই হচ্ছে কি আণবিক ভর, তাই না? কারণ এক অণুতে কতগুলো থাকে, একটি অণুতে অ্যাভোগাড্রো নাম্বার এতগুলো কি থাকে, অণু থাকে। ঠিক আছে, এতগুলো অণু থাকে। এক মোলে কি থাকে, এক মোলে এন এ সংখ্যক অণু থাকে। ঠিক আছে, মোল, এক মোলে। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এম ইকুয়াল টু এম এন এ। তাহলে ইকুয়াল টু এটা কি হবে, 3RT বাই এম এন এ। এবারে সি স্কোয়ার আর এম এস, তাহলে কি হবে, সি স্কোয়ার আর এম এস হয়ে যাচ্ছে 3RT বাই এম এন এ। ওকে, দেখো এবার এখানে তাহলে আমরা বসাতে পারি, তাই না? তাহলে হাফ ইন্টু এম, সি স্কোয়ার আর এম এস, এর জায়গায় কি বসাবো, 3RT বাই স্মল এম এন এ। দেখো এম এম কেটে গেল। ঠিক আছে, এম এম কেটে গেল এবং এখানে তাহলে কি বসছে দেখো, আচ্ছা টি এর জায়গায় 300 বসাবো, 3R ইন্টু 300 বাই 2 এন এ। ঠিক আছে, দেখো তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, 150 হচ্ছে, তাই তো? দেখো 150 হয়ে গেল। এটা কিন্তু আমরা কি ক্যালকুলেশন করছি, গতিশক্তি ক্যালকুলেশন করছি, গতিশক্তি ক্যালকুলেশন করছি। তাহলে নেক্সট আমরা পাচ্ছি 450 আর বাই এন এ। ঠিক আছে, দেখো এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর এখানে দেখো এই টার্মটা আমি বলে দিই, এই যে আর বাই এন এ, এই যে টার্মটা, ঠিক আছে, এইটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটাকে আমরা কে দ্বারা ডিনোট করি। ঠিক আছে, কে ইকুয়াল টু আর বাই এন এ, এটা জেনে রাখো।
এটা বোল্টজম্যান কনস্ট্যান্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটি লবণের জলীয় দ্রবণের ঘনত্ব 1.080। দেখো ডি দেওয়া আছে 1.080 গ্রাম পার সেন্টিমিটার কিউব। লবণটির সাপেক্ষে গাঢ়ত্ব দেওয়া আছে 18%, ওয়েট বাই ভলিউম 80% ওয়েট বাই ভলিউম। এই যে কথাটা, এটার অর্থ কি, যে 100 ml দ্রবণে, মানে যে 100 ml ভলিউম দ্রবণে 18 গ্রাম সলিউট আছে। ঠিক আছে, এই টার্মগুলো যখন কোনো নিউমেরিক্যালস করবে এই টার্মগুলোর মানেগুলো বুঝতে হবে, তাহলেই কোশ্চেন সলভ হয়ে যাবে। তো আমাদের এটা দেওয়া আছে যে 18% গাঢ়ত্ব, 18% গাঢ়ত্ব মানে 18 গ্রাম সলিউট কিসে আছে, 100 ml দ্রবণে দ্রবীভূত আছে। যেহেতু এটা ওয়েট বাই ভলিউম দেওয়া আছে পার্সেন্টেজটা। আবার লবণটির সাংকেতিক গুরুত্ব মানে তার মানে এটাকে আমরা এম ধরে নিচ্ছি, ফর্মুলা ওয়েট যেটা সেটা আছে 60। ঠিক আছে, এটা কি, এটা ফর্মুলা ওয়েট। ওকে, দেখো এবার আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, জলীয় দ্রবণের মোলালিটির মান। ঠিক আছে, জলীয় দ্রবণের মোলালিটির মান আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো মোলালিটিটা কিভাবে পাবো, মোলালিটিকে আমরা এম দ্বারা ডিনোট করি। ঠিক আছে, কি হবে, এখানে নাম্বার অফ মোলস অফ সলিউট। ঠিক আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট যেটাকে আমরা এন সলিউট দ্বারা ডিনোট করব। দেখো নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইড বাই কি হবে, সলভেন্টের পরিমাণ। ঠিক আছে, সলভেন্টের ভর সেটা কি, ডাব্লু সলভেন্ট, এবং এটা কোন ইউনিটে থাকবে, ডেফিনেটলি এটা কেজিতে থাকবে। তাহলে এই যে মোলালিটি, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার জন্য আমাদের দুটো প্যারামিটার এখানে লাগবে। কি কি, একটা হচ্ছে সলিউটের তোমার নাম্বার অফ মোলস, আর একটা হচ্ছে সলভেন্টের পরিমাণ, সেটা হচ্ছে কত, কেজিতে। ঠিক আছে, চলো তাহলে ক্যালকুলেশনটা দেখো এখানে আমার করে দেওয়া আছে। 18% ডাব্লিউ বাই ভি, কথার অর্থ কি, 100 ml দ্রবণে লবণ আছে 18 গ্রাম। ঠিক আছে, এবার লবণের ভর 18 গ্রাম, তাহলে আণবিক ভর কত পেয়েছি আমরা, এখানে ফর্মুলা ওয়েট বা আণবিক ভর 60। ঠিক আছে, 60। তাহলে এখান থেকে আমরা কি করব, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পেয়ে যাব, তাই না, কত মোল আছে, 60 গ্রাম একটা অণুর ভর। ঠিক আছে, 60 গ্রাম কি, একটা অণুর ভর, মানে 1 মোলের, 60 গ্রাম কার ভর, 1 মোলের। ঠিক আছে, তাহলে 18 গ্রাম কত মোলের ভর, সেটার জন্য কি করতে হবে, এটা কি হবে আমাদের 18/60, সেটাই এখানে করা হচ্ছে, যেটা হচ্ছে 0.3 মোল। আবার এদিকে দেখো ডি, ঘনত্ব মানে আমরা কি জানি, একক আয়তনের ভর, মানে m/v। ঘনত্ব মানে কি, একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব, তাই তো, একক আয়তনের ভরকে আমরা বলছি ঘনত্ব। তাহলে ডি ইকুয়াল টু m/v, তার মানে ভর m ইকুয়াল টু কি হবে, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে এখানে কত আয়তন আছে দ্রবণ, 100 ml, তার সাথে ঘনত্ব যখনই মাল্টিপ্লাই করছি আমরা কি পাচ্ছি, ভর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা কি, এটা হচ্ছে দ্রবণের মোট ভর, যেটা পেলাম এটা কি, দ্রবণের মোট ভর। এবার এইটা থেকে আমরা সলিউটের ভর বিয়োগ করে দিলে কি পেয়ে যাব, দ্রাবকের ভর পেয়ে যাব, মানে সলভেন্টের ভর পেয়ে যাব। একটা সলিউশন যখন তৈরি হয় এর উপাদান কি কি, সলিউট প্লাস সলভেন্ট। ঠিক আছে, এবার মোলালিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের সলভেন্টের পরিমাণটা লাগবে এবং নাম্বার অফ সলিউট আগেই বলেছি। তাহলে নাম্বার অফ সলিউট তো আমরা পেয়ে গেছি 0.3 মোল। এবারে যেটা ফোকাস করছি আমরা, যে জলের ভর কত, সেটা যেটা পেলাম কত, 90 গ্রাম। এবার কি বলেছিলাম, যে মোলালিটি ক্যালকুলেশনের জন্য আমাদের সলভেন্টের ভরটা কিসে লাগবে, কেজিতে লাগবে, রাইট। তাহলে কেজিতে 90 কেজি, 1000 দিয়ে যখন ভাগ করলাম এটা পেলাম 0.09 কেজি। ঠিক আছে, এবার আমরা কি করব, মোলালিটি ক্যালকুলেশন করব। দেখো 0.3 দ্রাবের মোল সংখ্যা, সেটাকে 0.09 দিয়ে ভাগ করে গেলাম, তাহলে কত পেলাম, 3.33। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, দেখে নাও আর একবার, মোলালিটি
কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে? মোলালিটি আমরা কাকে বলছি? 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলছি মোলালিটি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো নেক্সট দেখো, এরপরে বলছে 273 কেলভিন তাপমাত্রা এবং 1 বার চাপে সংগঠিত নিম্নোক্ত দশা পরিবর্তনটির ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা দেখো, এখানে আমরা যেটা দেখছি যে এটা একটা দেখো স্ট্যান্ডার্ড কন্ডিশন। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কন্ডিশন। ঠিক আছে, 273 কেলভিন টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 বার প্রেসার, তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। এবং এখানে কি হচ্ছে? লিকুইড মানে ওয়াটার কি হচ্ছে? সলিড মানে আইসে কনভার্ট হচ্ছে, আবার আইস লিকুইডে কনভার্ট হচ্ছে। তো এটা কিসে আছে? দেখো ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ইকুইলিব্রিয়ামে আছে। এদের মধ্যে কোনটি সঠিক? তো চলো দেখো আমি বলে দিই এখানে কোনটা সঠিক। যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে আমরা কি করি? গিভস ফ্রি এনার্জি মানে ΔG0 এটা কি পাই? যখন কোনো স্পন্টেনিয়াস রিয়াকশন হয় মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্পন্টেনিয়াস রিয়াকশন, সেটার ক্ষেত্রে কি হয়? ΔG নেগেটিভ। নেগেটিভ মানে কি? ΔG0 লেস দ্যান 0। ঠিক আছে, ΔG আমরা কি পাই? নেগেটিভ পাই। যখন নন স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, নন স্পন্টেনিয়াস রিয়াকশন, দেন আমরা কি পাই? নন স্পন্টেনিয়াস রিয়াকশন মানে ΔG গ্রেটার দ্যান 0। ঠিক আছে, নন স্পন্টেনিয়াস রিয়াকশনে ΔG গ্রেটার দ্যান 0 মানে ΔG ইকুয়াল টু পজিটিভ। আর যখন কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হয়? ΔG ইকুয়াল টু কি হয়? 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কোন অপশনটা সঠিক হবে? ΔG ইকুয়াল টু 0 হবে অ্যান্সার। ঠিক আছে, চলো। আর এখানে ΔU ΔH এগুলোর তো কোনো পরিবর্তন হবে না, তার কারণ এখানে কি হচ্ছে? এটা তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কন্ডিশনে হচ্ছে এবং যখন এটা ইকুইলিব্রিয়ামে থাকবে, ইকুইলিব্রিয়ামে আছে, তখন এখানে কি হয়ে যাচ্ছে? ΔG ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যাসিটিলিন ট্রাইমারাইজ হয়ে কি করছে? বেনজিন তৈরি করছে। ঠিক আছে, অ্যাসিটিলিন ট্রাইমারাইজ হয়ে বেনজিন তৈরি করছে। তো এখানে সাম্য ধ্রুবকের মান বলেছে Kc ইকুয়াল টু 4 লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। এটা হচ্ছে সাম্য ধ্রুবক। ঠিক আছে, এবং বেনজিনের গাঢ়ত্ব C6H6 এটা দিয়েছে কত? 0.5 মোল পার লিটার। এই দুটো আমাদের প্রোভাইড করা আছে। এবার বলছে অ্যাসিটিলিনের সাম্যাবস্থায় গাঢ়ত্ব কি হবে? দেখো, তো এটা করার জন্য আমরা Kc কিভাবে পাবো? Kc ইকুয়াল টু C6H6 বেনজিনের গাঢ়ত্ব ডিভাইড বাই অ্যাসিটিলিনের গাঢ়ত্ব, তার পাওয়ার কি হবে? 3। ঠিক আছে, তাহলে এখানে এবার ভ্যালুগুলো আমাদের বসাতে হবে। আমাদের ক্যালকুলেশন করতে হবে কি? C2H2 এর হোল 3 মানে C2H2 হোল 3 ইকুয়াল টু C6H6 বাই Kc। তাহলে এখানে আমরা কি বসাবো? C2H2 এর হোল 3। ঠিক আছে, তাহলে C2 আমাদের কি করতে হবে? অ্যাসিটিলিনের গাঢ়ত্ব ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইকুয়াল টু দেখো আমরা এবার বসাবো C6H6 এর গাঢ়ত্ব কত? 0.5। তাহলে 0.5 আর কেসির মান দেওয়া আছে 4। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে? 5/10 ইন্টু 4, তাহলে পেয়ে যাচ্ছি 1/8। এবার দেখো এই 8টাকে আমরা কিভাবে কিউব সংখ্যায় লিখতে পারি? 1/2 এর হোল কিউব। তাহলে এখানে হয়ে যাচ্ছে C2H2 ইকুয়াল টু হয়ে যাবে হাফ। C2H2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো হাফ, 1/2। তাহলে এটা হয়ে যাচ্ছে 0.5 মোল পার লিটার। ঠিক আছে, 0.5 মোল পার লিটার। ঠিক আছে, দেখো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখি, এইটা অপশন সি। ওকে, বোঝা যাচ্ছে? চলো নেক্সট দেখো, বলছে একই তাপমাত্রায় নিম্নের জলীয় দ্রবণ
উহাদের অভিশ্রবণ চাপের মান অনুযায়ী সাজাও। আচ্ছা, অভিশ্রবণ চাপের কথা বলা আছে। দেখো অভিশ্রবণ চাপ এটা কি, এটা হচ্ছে একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি যেগুলো থাকে সেগুলো কি করে, দ্রবণের প্রকৃতির ওপর ডিপেন্ড করে না, কিসের ওপর ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেলের ওপর। ঠিক আছে, এই যে অভিশ্রবণ চাপ যেটা বলছি এটা কি, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। আরো আছে কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অর লোয়ারিং অফ ভেপার প্রেসার। ঠিক আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার অর লোয়ারিং অফ ভেপার প্রেসার এটাও একটা কলিগেটিভ প্রপার্টি। অসমোটিক প্রেসার এটাও অভিশ্রবণ চাপ যেটা বলা আছে। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ঠিক আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, মানে তোমার এই যে চারটে, এই চারটেই হচ্ছে তোমার কি কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি গুলো কি করে, সলিউটের নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো অ্যাসোসিয়েশন হলো, অ্যাসোসিয়েশন হতে পারে সলিউটের, বা ডিসোসিয়েশন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি ধরে নেব, যে নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হচ্ছে। ধরো দুটো যখন অ্যাসোসিয়েট করবে তখন কি তৈরি করবে, A2, তখন এটাকে আমরা দুটোর বদলে একটা পার্টিকেল ধরবো। আবার যদি বিপরীত হয়, ডিসোসিয়েট করে A প্লাস A, তখন আমরা এখানে একটার বদলে দুটো পার্টিকেল ধরবো। তাহলে কি হবে, এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এর ভ্যালুটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। মানে এই যে তোমার যে কলিগেটিভ প্রপার্টিটা অ্যাকচুয়ালি যেহেতু নাম্বারের উপর ডিপেন্ড করে, সেই কারণে এখানে আমরা একটা অন্য একটা টার্ম আনবো যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। এটাকে বলা হয় ভ্যান্ট অফ ফ্যাক্টর, যেটা কিনা কার ওপর ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেলের ওপর। ঠিক আছে, দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর কি, নর্মাল যেটা এখানে দেখো মলিকুলার মাস দিয়ে আমি দিয়েছি, তারপরে আছে অবসার্ভ মলিকুলার মাস। মানে এখানে আমরা লিখতে পারি কি, নর্মাল কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে, ডিভাইড বাই অবসার্ভ কলিগেটিভ প্রপার্টি, অবসার্ভ কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে। তাহলে সাধারণ কেসে যেখানে পাই অসমোটিক প্রেসার ইকুয়াল টু সিআরটি, সেখানে যখন সলিউট ডিসোসিয়েট করবে বা অ্যাসোসিয়েট করবে, সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে, ভ্যান্ট অফ ফ্যাক্টর আই ইকুয়াল টু কি হবে, পাই বাই সিআরটি, পাই বাই সিআরটি, কারণ এইটা হচ্ছে কি হয়ে যাবে নর্মাল, আর এইটা হয়ে যাবে অবজার্ভ। ঠিক আছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এবার দেখো এখানে যেটা হবে, তাহলে পাই ইকুয়াল টু আমরা পেয়ে যাব আই সিআরটি, পাই ইকুয়াল টু আই সিআরটি। ঠিক আছে, তাহলে দেখো এবার কোয়েশ্চেনে ব্যাক করছি। এখানে কি কি আছে দেখো, সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজের ফর্মুলা কি, C12H22O11। ঠিক আছে, এটা একটা ডাইস্যাকারাইড। তো এটা কি করবে, এটার কোনো রকম অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আই ইকুয়াল টু এখানে আমাদের কি হবে, 1 হবে। সেম ভাবে গ্লুকোজ, গ্লুকোজ এটা কি C6H12O6, এটার ক্ষেত্রেও সেম। বাট HCl এর ক্ষেত্রে দেখো HCl ভেঙে H প্লাস Cl মাইনাস ফর্ম করবে। ঠিক আছে, তাহলে এখানে I গ্রেটার দেন 1 হবে। আবার কি আছে, BaCl2, BaCl2 ভেঙে কি করবে, ফর্ম করবে Ba2 প্লাস একটা প্লাস 2Cl মাইনাস, এখানেও I গ্রেটার দেন 2। আবার দেখো এখানে যেহেতু এখানে তিনটে আয়ন তৈরি হচ্ছে, সেই কারণে IBaCl2 গ্রেটার দেন হবে IHCl। ঠিক আছে, তাহলে এতগুলো দেখো পার্থক্য আমরা দেখতে পাবো। ঠিক আছে, আয়ের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে, তাহলে অভিশ্রবণ চাপের মান অনুযায়ী সাজালে সবচেয়ে বেশি কার হবে, বেরিয়াম ক্লোরাইড, তারপর আসবে HCl, এবং গ্লুকোজ এবং সুক্রোজের সেম। ঠিক আছে, কেন, তার কারণ এটা নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করছে। যেহেতু এখানে প্রত্যেকের কনসেন্ট্রেশন সেম, তাহলে শুধুমাত্র নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করবে।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 18 গ্রাম গ্লুকোজ 90 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। এই দ্রবণটির বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমনের মান কত? কি বলা আছে? 18 গ্রাম গ্লুকোজ 90 গ্রাম জলে দ্রবীভূত করা হলো, তাহলে এখানে বলছে যে বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন কত। দেখো এখানে তার মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমাদের ক্যালকুলেশন করতে হবে। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার এটা কিসের ওপর ডিপেন্ড করে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, দেখো যে কোনো আইডিয়াল সলিউশন মানে যারা ভাঙে না, অ্যাসোসিয়েট করছে বা ডিসোসিয়েট করছে না, ঠিক আছে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি রিলেটিভ লোয়ারিং অফ vapor pressure of an ideal solution equal to the mole fraction of solute, ঠিক আছে। তাহলে দেখো এটা কিভাবে পাবো? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু কি? মোল ফ্র্যাকশন অফ সলিড। তাহলে এটাকে আমি x2 ধরে নিলাম। এই x2টা আমরা কিভাবে পাবো? N2 বাই N1 প্লাস N2, যেখানে N1টা হচ্ছে কি সলভেন্টের মোল সংখ্যা, সলভেন্টের, আর N2টা হয়ে যাবে সলিউটের, N2টা হয়ে যাবে সলিউটের, ঠিক আছে। তাহলে দেখো এবারে বাষ্পীয় চাপের আপেক্ষিক অবনমন মানে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো? আমরা এই যে মোল ফ্র্যাকশনটা ক্যালকুলেশন করলেই করে নিতে পারবো, তাই তো। চলো তাহলে দেখো একটা পেজ নিয়ে নিই। দেখো তাহলে এবার এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। N1 কত হবে? দেখো N1 কত হবে? কি আছে এখানে? 90 গ্রাম জল, তাহলে 90 ডিভাইড বাই কি হবে? 18, কারণ জল কত? জলের আণবিক গুরুত্ব 18, তাহলে কত হবে? 5 মোল, ঠিক আছে। N2 কত হবে? 18 গ্রাম গ্লুকোজ বলেছে, তাহলে 18 বাই 180, কারণ এখানে কি আছে? 180 হচ্ছে আণবিক গুরুত্ব, ঠিক আছে। তা মানে আমরা এখানে কি করলাম? আচ্ছা একটু ডিটেলসে বলে দিই। N1 ইকুয়াল টু কত হচ্ছে? যতটা ওয়েট দেওয়া আছে W1 বাই মলিকুলার ওয়েট সলভেন্টের, N2টা হচ্ছে কি W2 বাই M2 সলিউটের, ঠিক আছে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1/10, ঠিক আছে। তাহলে 1/10 মানে এটা হবে 0.1, তাহলে x2 ইকুয়াল টু হয়ে যাবে কি? x2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো সলিউটের N2 0.1 ডিভাইড বাই 5 প্লাস 0.1, ঠিক আছে। তাহলে 0.1 বাই 5.1 মানে হয়ে যাচ্ছে 1/51, ঠিক আছে। দেখো এই সূত্রটাই বসিয়েছি, ভালো করে দেখো, খুব ইজি, কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়লে সলভ করা কোনো ব্যাপার না, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট। একটি দুর্বল অ্যাসিড এইচে, উইক অ্যাসিড, ঠিক আছে। এইচে কি বলছে? একটা উইক অ্যাসিড। এবার বলছে এটা প্রশমিত হচ্ছে, NOH দ্রবণ দ্বারা প্রশমিত করা হলো, তাতে কি হয়েছে? 50% প্রশমিত হলো। এই অবস্থায় মিশ্রণটির pH এর মান কত? আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের কোনটা কাজে লাগবে? হেন্ডারসন ইকুয়েশন, ঠিক আছে। আমাদের কোনটা কাজে লাগবে? হেন্ডারসন ইকুয়েশন। আচ্ছা এখানে ইকুয়েশনটা কি হবে বলতো? HA প্লাস NOH অ্যাসিড প্লাস ক্ষার এখানে ফর্ম করবে, ঠিক আছে, এখানে ফর্ম করবে তাহলে NaA
প্লাস H2, ঠিক আছে। এবারে বলছে 50% প্রশমিত হয়েছে, তাহলে দেখো কনসেন্ট্রেশন এটার যদি সি হয় তাহলে 50% প্রশমিত হওয়া মানে আফটার নিউট্রালাইজেশন এটা থাকবে C/2 আর এটাও পড়ে থাকবে C/2, দুটোই C/2, ঠিক আছে, দুটোই C/2 হবে। এবার দেখো হেন্ডারসন রিয়াকশনটা দেখো, হেন্ডারসন ইকুয়েশন এটা ছাড়া কোনো উপায় নেই করার, ঠিক আছে। এইটাই একমাত্র ইকুয়েশন যেটার সাহায্যে আমরা সলভ করতে পারবো। P is equal to pKa plus log concentration of salt by concentration of acid, ঠিক আছে। দেখো এবারে আমাদের তাহলে pKa ভ্যালু কোথায় থেকে পাবো? K ভ্যালু দেওয়া আছে 10⁻⁵, তাহলে K ইকুয়াল টু হচ্ছে 10⁻⁵, ঠিক আছে। তাহলে pKa মানে লগ, এটা কি হবে মাইনাস লগ 10⁻⁵। এবারে লগের কি থাকে? বেস 10 থাকে, ঠিক আছে, লগের কি থাকে? বেস 10 থাকে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাবে? 5, -5টা এখানে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তোমরা জানো, 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এই ইকুয়েশনে আমরা বসাবো কনসেন্ট্রেশন, ঠিক আছে, ইকুয়েশনে বসাবো। দেখো pH ইকুয়াল টু তাহলে হয়ে যাবে কত? 5 প্লাস লগ, দেখো সল্ট আর অ্যাসিডের কনসেন্ট্রেশন দুটোই C/2, তাহলে এখানে কি হয়ে যাবে? C/2 1 হয়ে যাবে, লগ 10 বেস 1, তাহলে লগ 1 এর ভ্যালু কি? 0, তাহলে pH ইকুয়াল টু হয়ে যাবে অনলি 5, ঠিক আছে, অনলি 5। তাহলে অ্যান্সারটা দেখো হয়ে যাচ্ছে অপশন এ। ওকে, চলো নেক্সট। দেখো বলেছে PbI2 এর জলে দ্রাব্যতা S মোল পার লিটার, সুতরাং তার গাঢ়ত্ব দ্রাব্যতার গুণফল কত? আচ্ছা, এখানে সলিউবিলিটি প্রোডাক্ট জানতে চেয়েছে, ঠিক আছে। সলিউবিলিটি প্রোডাক্টটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো তাহলে প্রথমে কি করব? PbI2 এটাকে ভাঙতে হবে, এটা যে ডিসোসিয়েট করবে সেটা কিভাবে? Pb + 2 + 2I মাইনাস, তাহলে দেখো PbI2 দ্রাব্যতা S মানে এখানে কি হবে? এগুলো S আর এটা 2S, ঠিক আছে। এবার সলিউবিলিটি প্রোডাক্ট KSP ইকুয়াল টু তাহলে কত হবে? Pb + 2 এর গাঢ়ত্ব ইনটু I মাইনাস, দেখো এখানে 2 আছে ওই জন্য এটা স্কোয়ার হবে, ঠিক আছে। দ্রাব্যতা গুণফলের প্রবলেম কিন্তু আগেও করিয়েছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে, মানে ইম্পর্টেন্ট এই টপিকগুলো অবশ্যই দেখে যাবে আর একবার। তাহলে Pb + 2S ইনটু I মাইনাসের আছে কত? 2S, তাহলে এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে পেয়ে গেলাম S ইন্টু 4S² মানে 4S³, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে, অপশান সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, অলিফিন বহুলীভবনের জন্য কোন অনুঘটক ব্যবহার করা হয়? বহুলীভবন মানে কি? পলিমারাইজেশন, ঠিক আছে, পলিমারাইজেশনের জন্য অলিফিন মানে যেখানে ডবল বন্ড আছে, তো কোন অনুঘটক ব্যবহার করে? দেখো প্যালাডিয়াম অনুঘটক, এই যে অনুঘটক এগুলো দেখছো, এগুলো কি হয়? এগুলো হাইড্রোজেনেশনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এবারে পড়ে আছে জিগলার নাটা উইলকিনসন অনুঘটক, এদের মধ্যে অ্যান্সার হয়ে যাবে কি? জিগলার নাটা ক্যাটালিস্ট। জিগলার নাটা ক্যাটালিস্টের উপাদানটা কি বলতো? টাইটেনিয়াম। এখানে দেখো আমি দিয়েছি ডিটেলসে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। জিগলার নাটা ক্যাটালিস্টটা কি কি দিয়ে দেখো তৈরি হয়? এটা তৈরি হয় টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, তার সাথে কি থাকে? ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা Ti4 এর ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে, যেটা কো ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। এবং এখানে টাইটেনিয়ামের কি হয়? কোঅর্ডিনেশন সাইট ভ্যাকেন্ট থাকে, এই জন্য এটা কি করে? লুইস অ্যাসিডের মতো কাজ করে, এবং ইথিলিন মলিকুলকে কি করে? এটা অ্যাকসেপ্ট করে, যেহেতু এর ভ্যাকেন্ট সাইট থাকে। এবং এই যে ইথিলিন মলিকুলটা, এটা কি হয়? এটার হয় ইনসারশন প্রসেস, এই যে এখানে এই স্টেপটা, এটাকে কি বলা হয়? ইনসারশন। তো এই ইনসারশনটা কার কার মধ্যে হচ্ছে? টিআই এবং সি বন্ডের মাঝে। দেখো
এই যে টিআই এবং এই যে কার্বন এদের মাঝে হচ্ছে, যে দেখো এই জায়গাটায়, বুঝতে পারবে তাহলে। ঠিক আছে, এখানে ইনসারশন হচ্ছে, যার ফলে কি হচ্ছে, একটা সাইড ভ্যাকেন্টি থাকবে, একটা সাইড এখানে ভ্যাকেন্টি থাকবে এবং এইভাবে কি হবে, পলিমারাইজেশন চলতে থাকবে। ঠিক আছে, তো জিগলার নাটা ক্যাটালিস্ট কি করে, অলিফিনে পলিমারাইজেশন করায়। ঠিক আছে, এবার দেখো উইলকিনসন ক্যাটালিস্ট। উইলকিনসন ক্যাটালিস্ট কি করে, উইলকিনসন ক্যাটালিস্ট দেখো হাইড্রোজিনেশন করছে, এইটা হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। রোডিয়াম, রোডিয়াম হচ্ছে এখানে থাকে, রোডিয়াম। ঠিক আছে, এইটা উইলকিনসন ক্যাটালিস্ট। ওকে, দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আম্লিক মোট লবণের দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করলে যে আয়নটি জারিত হবে। তাহলে দেখো এটা তো এমনিতে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, তো এর জন্য আমাদের কি ব্যালেন্সড যে ইকুয়েশন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে একটা ব্যালেন্সড ইকুয়েশনেরও কোয়েশ্চেন আসে। তো এখানে আমরা ইকুয়েশনটা আমি একেবারে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, মোর সল্ট, মোর লবণ বলতে কি বোঝায়, অ্যামোনিয়াম সালফেট, এটা কি একটা যুগ্ম লবণ। অ্যামোনিয়াম সালফেট FeSO4 6H2O। ঠিক আছে, 6H2O। এবার দেখো রিয়াকশনটা হবে MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস, এটা এখান থেকে ফর্ম করবে ম্যাঙ্গানাস সল্ট Mn2 প্লাস প্লাস 5Fe প্লাস 3 প্লাস। ঠিক আছে, তো এইখানে দেখো ম্যাঙ্গানিজের এখানে আছে অক্সিডেশন স্টেট +7, এখানে আছে +2, মানে এটা কি হয়ে যাবে, এখানে রিডাকশন হবে। জারণ সংখ্যা ক্যালকুলেশন নিশ্চয়ই তোমরা জানো। আর এখানে দেখো +2 আছে, এখানে কি হচ্ছে, অক্সিডেশন হয়ে যাবে। তাহলে এখানে কি হবে অ্যান্সার, কোন আয়নটি জারিত হবে, কে জারিত হচ্ছে, আয়রন। কে জারিত হচ্ছে তাহলে, আয়রন। ঠিক আছে, চলো দেখো এই কোয়েশ্চেন কি বলছে, সমতাড়িত পদার্থ মানে আইসো ইলেকট্রনিক পদার্থ O2 মাইনাস F মাইনাস Ni সোডিয়াম এর তুলনামূলক সাইজ নির্ভর করে। আচ্ছা, এখানে দেখো আইসো ইলেকট্রনিক মানে এদের প্রত্যেকের ইলেকট্রনের সংখ্যা সমান। কি কি আছে, O2 মাইনাস F মাইনাস Ni সোডিয়াম প্লাস। দেখো এদের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা বা প্রোটন নাম্বার, অক্সিজেনের কত 8, ফ্লোরিনের কত 9, নিয়নের কত, এটা আমি লিখে দিচ্ছি প্রোটন নাম্বার, নিয়নের কত 10, সোডিয়ামের কত 11। ঠিক আছে, এবার যখন আয়ন ফর্ম করছে এদের ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন কত হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটাতেই 10, এখানে দুটো নেগেটিভ, এখানে একটা নেগেটিভ 10, এখানে 10, এখানে 10, সেই কারণে বলা হচ্ছে আইসো ইলেকট্রনিক পদার্থ। এবার বলছে এদের মধ্যে সাইজ নির্ভর করে কার ওপর। দেখো তো এদের মধ্যে সাইজ কিভাবে আমরা ডিটারমাইন করব, এখানে দেখো প্রোটন সংখ্যা, যখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন নাম্বার, ঠিক আছে, প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার ইকুয়াল হয় বলে, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল হয় বলে কি হয়, একটা নিস্তড়িত হয়, একটা অ্যাটম। কিন্তু এখানে তো চার্জ আছে, ঠিক আছে, চার্জ আছে। আবার এখানে এদিকে দেখো, এখানে 8টার তুলনায় বাইরে ইলেকট্রনের সংখ্যা বেশি, এখানে 9টার তুলনায় বাইরে ইলেকট্রনের সংখ্যা বেশি, আবার এখানে 10-এর তুলনায় 10, এখানে ইকুয়াল মানে দুটোই সমান। আর সোডিয়ামের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেশি ইলেকট্রনের চেয়ে। ঠিক আছে, তাহলে দেখো এর 11টা প্রোটন হওয়ার জন্য এখানে কি হবে, যার প্রোটন নাম্বার যখন বেশি হবে, বেশি হলে নিউক্লিয়ার চার্জ বেশি হবে, নিউক্লিয়ার চার্জ এটাও কি হবে, বেশি হবে। এবং নিউক্লিয়ার চার্জ যে ক্ষেত্রে হাইয়েস্ট হবে সেক্ষেত্রে সাইজ কি হবে, সাইজ ডিক্রিজ করবে।
কারণ ইলেকট্রনগুলোকে কি করবে, অনেক বেশি এনার্জি দিয়ে নিউক্লিয়াস আকর্ষণ করবে। যে ক্ষেত্রে প্রোটন নাম্বার বেশি হবে সেক্ষেত্রে নিউক্লিয়ার চার্জও বেশি হবে। ঠিক আছে, তো তার মানে কার উপর ডিপেন্ড করবে, নিউক্লিয়ার চার্জের উপর ডিপেন্ড করবে। এগুলো তো আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, আইসো ইলেকট্রনিক, এবং এটা আমার অ্যাকুরেট অ্যান্সারটা হবে নিউক্লিয়ার চার্জের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বই কক্ষে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ এগুলো হবে না। যোজ্যতা কক্ষের মুখ্য কোয়ান্টাম নাম্বার এটাও হচ্ছে না। ঠিক আছে, এখানে প্রত্যেকটাতে ইলেকট্রন নাম্বার সেম, মানে মুখ্য কোয়ান্টাম নাম্বার সেম থাকবে। ওকে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে নিউক্লিয়ার চার্জের ওপর। নেক্সট দেখো, বলছে নিম্নের কোন কোয়ান্টাম সেটটি গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কোনো একটা ইলেকট্রনকে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা যখন প্রকাশ করি, 4টে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। কি কি? এন, এল, এম, এস। এনটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হয়ে যাবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এমটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এসটা হয়ে যাবে স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো এন ইকুয়াল টু যখন 3, তার মানে এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 নম্বর কক্ষপথে থাকে। এক্ষেত্রে এল ভ্যালু কি হবে? 0 to n-1। তাহলে n ইকুয়াল টু 3 হলে এল এর ভ্যালু আমরা কি কি পাবো? 0, 1, 2। ঠিক আছে, 3 কি পাবো না? 3 পাবো না, কারণ n-1 পর্যন্ত। তাহলে দেখো অপশন ডি তে যেখানে 3 আছে সেটাই ক্রস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চেন অনুযায়ী আমাদের এটাই অ্যান্সার হবে, কারণ একটাই হবে কোন কোয়ান্টাম সেটটি গ্রহণযোগ্য নয়। তো আমি বাকি ভ্যালুগুলো বলে দিচ্ছি। দেখো এম এর ভ্যালু আমরা কিভাবে পাই? -l to +l ইনক্লুডিং 0। তাহলে l ইকুয়াল টু যখন 0 হয় m ইকুয়াল টু 0 হবে। l ইকুয়াল টু 1 হলে m এর ভ্যালু কি হবে? -1, 0, +1। l ইকুয়াল টু 2 হলে m এর ভ্যালু কি হবে? -2, -1, 0, +1, +2। ঠিক আছে, এইভাবে পাবো m এর ভ্যালুগুলো। তো m এর ভ্যালুগুলো দেখো বাকি যে অপশনগুলোতে একদম সব ম্যাচ করছে, হবে এই ভ্যালুগুলো। আবার প্রত্যেকটা m ভ্যালুর জন্য আমরা s এর ভ্যালু কি পাবো? +1 একটা আর একটা -1 স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে সেগুলোও এখানে ঠিক আছে। তাহলে এই তিনটেই সঠিক, এইটা শুধু ভুল, তার মানে যেটা গ্রহণযোগ্য নয় সেটা হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট পার্টটা আমি আবার কালকে আনছি। ঠিক আছে, কালকে আমি দিয়ে দেবো। তো তোমরা ভালো করে এক্সাম দিও। ঠিক আছে, সবার জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো। চলো, থ্যাংক ইউ।